শুভ সকাল বন্ধুরা। আজ হলো 23 আগস্ট রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শিলচরে ফ্লাইওভার নির্মাণে ক্ষতিপূরণের 149 কোটি টাকা অনুমোদনের অপেক্ষায় থাকার কথা মাস দুয়েক আগেই শুনিয়েছিলেন মন্ত্রী কৌশিক রায়। এবার এই মোটা অঙ্কের টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে। শুধু তাই নয়, 149 কোটি এলাকা কষ্টের মধ্যে প্রথম দফায় 85 কোটি টাকা বাজেটে মঞ্জুর হওয়ার কথা জানিয়েছে পূর্ত বিভাগ। শহরের এলিভেটেড করিডোর নির্মাণ নিয়ে দোষা কাটিয়ে 3টি স্থানে সফলভাবে পাইলিং করেছে পূর্ত বিভাগ। 3টি স্থানে মাটির ভার বহন ক্ষমতার পরীক্ষার জন্য হবে লোড টেস্ট। আগামী মাসের শুরুতেই লোড টেস্টিং প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে পূর্ত বিভাগের শিলচর উদারবন টেরিটোরিয়াল রোড ডিভিশন। আর এমন সন্দিগ্ধনেই ল্যান্ড ইকুইজিশন কস্টের 149 কোটি টাকা বরাদ্দের কথা শুনিয়েছেন ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ। তিনি জানান, বরাদ্দের 149 কোটি টাকার মধ্যে প্রথম অবস্থায় 85 কোটি টাকা বাজেটে মঞ্জুর হয়েছে। আগামী সেপ্টেম্বরের শুরুতে সেই তহবিল আসার সম্ভাবনা রয়েছে। ফান্ড এলেই জেলাশাসকের নজরে আনা হবে বিষয়টি। এই 85 কোটি টাকা ক্যাপিটাল পয়েন্ট থেকে অম্বিকাপট্টি পয়েন্ট পর্যন্ত ক্ষতিপূরণ মেটানো সম্ভব হবে। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের আগে শিলচর বাইপাসে দাঁড়িয়ে এলিভেটেড করিডোরের ভার্চুয়ালি শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী। যদিও এর প্রক্রিয়া বহু আগেই শুরু হয়েছিল। গত জুন মাসের শেষ দিকে সুশীল সমাজের সঙ্গে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের বৈঠকেই ল্যান্ড ইকুইজিশন কস্ট অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছিলেন কৌশিক রায়। এও বলেছিলেন, ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ হলেই শুরু হবে জমি অধিগ্রহণ। পরবর্তী খবরটি হল, শিলং কাণ্ডে দুঃখ প্রকাশ মেঘালয়ের। আসামের গাড়ি পর্যটকদের নিরাপত্তার আশ্বাস। গুয়াহাটিতে দুই রাজ্যের বৈঠক। আবদ্ধ গাড়ি পর্যটকদের নিরাপদে ফেরানোর ব্যবস্থা। শিলংয়ের অনভিপ্রেত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করল মেঘালয়। আসামের পর্যটকদের গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে কনরাড সরকার। তাছাড়া বরাক উপত্যকা সহ মেঘালয়ের উপর দিয়ে চলাচলকারী আসামের গাড়ি ও পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব মেঘালয় সরকার নিয়েছে। পরিবহন এবং পর্যটন ব্যবস্থা সচল রাখতে গঠন করা হবে দুই রাজ্যের যৌথ কমিটি। খাসি ছাত্রদের হামলায় ক্ষতিগ্রস্ত আসামের গাড়িগুলিকে ক্ষতিপূরণও দেবে মেঘালয় সরকার। শিলংয়ে গত 19 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে শনিবার দেশপুরের কইনাদুরা অতিথিশালায় আসাম ও মেঘালয় সরকারের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এস ধর এবং আসাম সরকারের মন্ত্রী অতুল বোরার নেতৃত্বে দুই রাজ্যের মুখ্য সচিব সহ উচ্চপদস্থ অফিসাররা উপস্থিত ছিলেন। 3 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। দুই রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আগামী কিছুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। দুই রাজ্যের বৈঠকে মেঘালয়ের পক্ষ থেকে শিলংয়ের অনভিপ্রেত ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয় এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। বৈঠকের পর মন্ত্রী অতুল বোরা জানান, খাসি ছাত্র সংস্থার সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। ঘটনার দায়ে এখনও পর্যন্ত দায়ের করা হয়েছে 15টি মামলা। পাশাপাশি আসামের নম্বরযুক্ত গাড়িতে হামলার ঘটনায় জড়িত 5 মুখোশধারী ব্যক্তিকেও শনাক্ত করা হয়েছে। তাছাড়া শিলংয়ের হিংসাত্মক ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে এক বিশেষ তদন্তকারী দল গঠনের কথাও জানিয়েছে মেঘালয় সরকার। মেঘালয় থেকে ইতিমধ্যেই 3770টিরও বেশি এএস নম্বরের গাড়িকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে আসামে। তাছাড়া আসাম কন্ট্রোল রুমে 54টি বিপদ সংকেতের ফোন এসেছে, যার সঙ্গে 175 জন ব্যক্তি জড়িত। তাদেরও নিরাপদে আসামে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে 22টি বেসরকারি গাড়ি এবং 5টি পর্যটকবাহী গাড়ি রয়েছে। পরবর্তী খবরটি হল, প্রবল বৃষ্টিতে ফের জলের তলায় মদননগর হাই স্কুল, ব্যাহত পাঠদান। প্রবল বৃষ্টির ফলে দুহালিয়া পাহাড় থেকে নেমে আসা জলের তলায় পড়ল বাজারঘাটের মদনীনগর হাই স্কুল। শনিবার সকাল থেকে ওই স্কুলের অফিস কক্ষ সহ একাধিক শ্রেণীকক্ষ ও মিড ডে মিলের রুম জলের তলায় তলিয়ে যায়। এতে এদিন বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। এ মর্মে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক ফখরুল ইসলাম জানান,
শনিবার সকাল 7:10 তিনি যথারীতি বিদ্যালয়ে উপস্থিত হয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন। তিনি আরও জানান, অতিবৃষ্টির কারণে সময়ে সময়ে এই স্কুলে পাহাড়ি জল প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শিক্ষক শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। পাশাপাশি বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র, মিড ডে মিল সামগ্রী ও শিক্ষা শিক্ষণ সামগ্রীও ক্ষতির মুখে পড়ে। এ নিয়ে বার কয়েক বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হলেও নিটফল শূন্য। পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে ওই স্কুলের জলাবদ্ধতাজনিত সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য ভুক্তভোগীরা সিও, ডিসি, শিক্ষা বিভাগ সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি সিভিলের বেহাল দশা নিয়ে বাড়ছে অসন্তোষ। জনপ্রতিনিধিদের পরিদর্শনের পরও নেই স্থায়ী সমাধান। হাইলাকান্দির সিভিল হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো নিয়ে একের পর এক অভিযোগ সামনে এলে সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলার প্রধান সরকারি হাসপাতাল হওয়ায় জেলা সদর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য এই হাসপাতালের উপর নির্ভরশীল। প্রতিদিন বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইন দেখা গেলেও তাদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা নেই। গুরুতর অসুস্থ রোগীদের জন্য প্রয়োজনীয় হুইলচেয়ার পর্যন্ত অনেক সময় পাওয়া যায় না বলেও অভিযোগ। হাসপাতালের অপরিচ্ছন্নতা নিয়েও দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে রোগী ও তাদের পরিজনদের মধ্যে। সামাজিক মাধ্যমে প্রায়শই হাসপাতালের বিভিন্ন অব্যবস্থা, নোংরা পরিবেশ এবং রোগীদের হয়রানির ছবি ও ভিডিও প্রকাশ্যে আসছে। অথচ এসব অভিযোগের পরও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন। দীর্ঘদিন ধরে সোনোগ্রাফি পরিষেবা স্বাভাবিক নয় বলে অভিযোগ। বর্তমানে মূলত অন্তঃসত্ত্বাদের সোনোগ্রাফি করা হচ্ছে বলে রোগীদের দাবি। ফলে অন্যান্য রোগীদের বাইরে গিয়ে অতিরিক্ত অর্থ খরচ করে পরীক্ষা করাতে হচ্ছে। হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবাও দীর্ঘদিন ধরে ব্যাহত বলে অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় রাসায়নিক ও অন্যান্য উপকরণের অভাবে হাসপাতালের সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না বলেও রোগীদের অভিযোগ। হাসপাতালের আইসিইউ পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রয়োজনীয় শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় আইসিইউ ইউনিট পূর্ণমাত্রায় চালু করা যাচ্ছে না বলে অভিযোগ। জেলার প্রধান সরকারি হাসপাতালে এমন গুরুত্বপূর্ণ পরিষেবা পরিকাঠামোগত সমস্যার কারণে ব্যাহত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবও হাসপাতালের অন্যতম বড় সমস্যা বলে অভিযোগ। হাসপাতালে কর্মরত কয়েকজন সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত চেম্বারে বেশি সময় দেওয়ার অভিযোগও রয়েছে। চিকিৎসকদের উপস্থিতি, ডিউটি রোস্টার এবং নির্ধারিত কর্মঘণ্টা যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণের দাবি উঠেছে। পরবর্তী খবরটি হলো, 6 মাসের মধ্যেই সম্পন্ন হবে জাতীয় সড়ক সংস্কারের কাজ, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। কান্দিগ্রাম মালুয়া থেকে করিমগঞ্জ বাইপাস পর্যন্ত 32.79 কোটির কাজের শিলান্যাস। 37 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা নিরসনে কাজে হাত দিয়েছে NHIDCL। কান্দিগ্রাম মালুয়া থেকে করিমগঞ্জ বাইপাস পর্যন্ত 37 নম্বর জাতীয় সড়কের এককালীন উন্নয়ন ও পুনঃসংস্কার প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান শনিবার সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। আসাম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজের শিলান্যাস করেন। এদিন বিকেল 3টায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার কাজ আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ভাঙ্গা বাজার এলাকার সড়কের অংশ ঢালাই দিয়ে আরও মজবুত ও টেকসই করে নির্মাণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। মন্ত্রী বলেন, সড়ক নির্মাণের ক্ষেত্রে কাজের গুণগত মানের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। প্রকল্পের কাজে কোনো ধরনের দুর্নীতি যাতে না হয় সেদিকে কঠোর নজর রাখার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের উদ্যোগ নেওয়ার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NHIDCL জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ দত্ত, শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত, বর্তমান সভাপতি সঞ্জীব মনিক, শ্রীগৌরী মণ্ডল বিজেপির সভাপতি অশোক কুমার দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি রূপন কুমার পাল সহ আরও অনেক। জানা গেছে, কান্দিগ্রাম মালুয়া অংশে 37 নম্বর জাতীয় সড়কের বিদ্যমান সড়কের
এককালীন উন্নয়ন ও সংস্কার প্রকল্পটি 2026-27 অর্থবর্ষে বাস্তবায়িত হবে। প্রকল্পটির জন্য মোট 32.79 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। নির্মাণ কাজ পরিচালনা করবে কেএমআর বিলকন প্রাইভেট লিমিটেড। বাস্তবায়ন করে সংস্থা হিসেবে দায়িত্বে রয়েছে NHIDCL করিমগঞ্জ PMU শাখা। পরবর্তী খবরটি হলো 100 বা 125 দিনের কাজ মৌলিক অধিকার নয়, জানালো সুপ্রিম কোর্ট। গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের আওতায় নির্দিষ্ট সংখ্যক দিনের কাজ পাওয়াকে মৌলিক অধিকার হিসেবে দাবি করা যায় না। 100 দিনের কাজ হোক বা বর্তমানে চালু 125 দিনের কর্মসংস্থান প্রকল্প, এই ধরনের সরকারি উদ্যোগ মূলত রাষ্ট্রের একটি নীতিগত লক্ষ্য এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। শুক্রবার এক জনস্বার্থ মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। 2020 সালে সমাজকর্মী অরুণা রায়, নিখিল দে এবং ললিত মাথুর গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে শ্রমিকদের মজুরি দিতে দেরি এবং নির্ধারিত ন্যূনতম মজুরি না পাওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, সংবিধান কাজের অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেয়নি। আদালতের বক্তব্য, সংবিধানের 4th অংশে থাকা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে কাজের সুযোগ নিশ্চিত করার বিষয়টি রাষ্ট্রের দায়িত্ব ও নীতিগত লক্ষ্য হিসেবে উল্লেখ রয়েছে। নির্দিষ্ট মজুরিতে কাজের নিশ্চয়তা দেওয়ার মতো নীতি গ্রহণের কথা বলা হলেও তার অর্থ এই নয় যে প্রত্যেক নাগরিকের জন্য কর্মসংস্থান একটি মৌলিক অধিকার হয়ে গিয়েছে। মামলাকারীদের হয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ যুক্তি দেন, সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে স্বীকৃত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের পরিধির মধ্যে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পকে আনা উচিত। তার বক্তব্য, শ্রমিকদের ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত করা হলে তা কার্যত তাদের দিয়ে জোর করে বা বিনা ন্যায্য পারিশ্রমিকে কাজ করানোর সমান। তবে এই যুক্তি গ্রহণ করেনি আদালত। গ্রামীণ এলাকায় কর্মসংস্থান তৈরির পাশাপাশি এই ধরনের প্রকল্প স্থানীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে স্বীকার করেছে শীর্ষ আদালত। তবে বিচার বিভাগের মাধ্যমে কোনো নির্দিষ্ট ন্যূনতম মজুরি নির্ধারণ করা সমীচীন হবে না বলেও জানিয়েছে বেঞ্চ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।